নমস্কার, আমি সুশোভন এবং অদ্ভুত অথচ বাস্তবের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কোনো রকম ভূমিকা করব না, কোনো রকম ভনিতা করব না, সরাসরি সেই খবরে আসছি যা শোনার পর আপনার পায়ের তলার মাটি কেঁপে উঠবে। আপনি ভাবতে বাধ্য হবেন যে আমাদের দেশ, আমাদের ভারত ঠিক কতটা সুরক্ষিত। 300 কিলো নয়, 3000 কিলো, 3000 কিলো এক্সপ্লোসিভ আরডিএক্স, এই পরিমাণ বিস্ফোরক একটা গোটা শহরকে শ্মশানে পরিণত করার জন্য যথেষ্ট। আর এই ষড়যন্ত্রের পেছনে কারা আছে জানেন? কোনো অশিক্ষিত বন্দুকধারী জঙ্গি নয়, এর পেছনে রয়েছে ডাক্তার। হ্যাঁ, আমার আপনার মতো তথাকথিত শিক্ষিত হোয়াইট কলার প্রফেশনালস। আজকের এই বিশ্লেষণ শুধু একটা টেরর মডিউলের পর্দাফাঁস নয়, এটা আমাদের সিস্টেমের, আমাদের সমাজের, আমাদের পরিবেশের ভেতরের পচনকে আয়নার মতো দেখিয়ে দেবে। এটা দেখাবে যে কেন আমাদের ইন্টারনাল সিকিউরিটি আজ সব থেকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। যখন আমরা জঙ্গি বা টেররিস্ট শব্দটা শুনি তখন আমাদের মাথায় কি ছবি ভাসে? হয়তো কাশ্মীরের কোনো প্রত্যন্ত গ্রামের কোনো বিপদগামী যুবক যার হাতে একটা AK-47 আছে, তাই তো? এই ধারণাটা এবার মাথা থেকে মুছে ফেলুন। আমাদের সামনে যে নামগুলো এসেছে সেগুলো শুনুন: ডক্টর মুজাম্মিল আহমেদ, ডক্টর আদিল আহমেদ, ডক্টর শাহিনা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ডাক্তার। এরা সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করা, ফরিদাবাদের মতো শহরে প্র্যাকটিস করা ডাক্তার। ডক্টর শাহিনা, যিনি লখনউয়ের আল ফাতা নামে একটা প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি। এরা হলো সেই হোয়াইট কলার টেররিস্ট ইকোসিস্টেমের অংশ। এরা হলো সেই স্লিপার সেল যারা আমাদের মধ্যেই বাস করে, আমাদের হাসপাতালেই কাজ করে, আমাদের চিকিৎসা করে, আর পেছনে আমাদের এই ধ্বংস করার জন্য 3000 কিলো বিস্ফোরক জমা করে। এদেরকে আপনি সহজে চিনতে পারবেন না। এরা কোনো বাসে ট্রেনে বোমা মারতে গিয়ে ধরা পড়ে না। এরা হলো এই পুরো নেটওয়ার্কের মস্তিষ্ক। ভেবে দেখুন এদের কেমোফ্লেজ কতটা পারফেক্ট। একজন ডাক্তারকে কে সন্দেহ করবে? একজন শিক্ষককে কে সন্দেহ করবে? এদের এই শিক্ষিত মুখোশের আড়ালে থেকে এমন একটা নেটওয়ার্ক চালাচ্ছিল যা ভারতের নিরাপত্তাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছিল। এই ঘটনাটা প্রমাণ করে দেয় যে রেডিকালাইজেশন বা কট্টরপন্থা ছড়ানোর জন্য অশিক্ষা বা দারিদ্র্যের কোনো দরকার নেই, দরকার শুধু একটা বিষাক্ত আইডিওলজির। এখন প্রশ্ন হলো, এই লোকগুলো এত সাহস পায় কোথা থেকে? কিসের জোরে এরা দেশের রাজধানীর দোরগোড়ায় বসে এত বড় ষড়যন্ত্র করতে পারে? এর উত্তর পেতে হলে আমাদের তাকাতে হবে আমাদের নিজেদের সিস্টেমের দিকে, আমাদের জেল, আমাদের পুলিশ, আমাদের প্রশাসন। সম্প্রতি কর্ণাটকের জেলের একটি ভিডিও সামনে এসেছিল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ISIS এর রিক্রুটার, যাকে কিনা IAS অফিসার ধরেছিলেন, সে জেলের ভেতরে আরাম করে মোবাইল ফোন ব্যবহার করছে। সে বলছে যে সে যদি তার ইমেল আইডি বলে দেয় তাহলে তার বাকি সঙ্গীরা ধরা পড়ে যাবে। একটু ভাবুন, জেলের ভেতরে বসে সে তার নেটওয়ার্ক চালাচ্ছে, তার কাছে মোবাইল ফোন আছে, হয়তো ইন্টারনেটও আছে। এটা কিভাবে সম্ভব? এটা কি জেলের রক্ষীদের ছাড়া সম্ভব? সোজা কথায়, আমাদের জেলগুলো আর কারেকশনাল ফেসিলিটি নেই। এগুলো জঙ্গিদের জন্য হানিমুন সুইট বা নেটওয়ার্কিং হাব হয়ে উঠেছে। আর আমাদের এই তথাকথিত হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা, তারা এই জঙ্গিদের জন্য বেল চাইতে কোর্টে পৌঁছে যায়। তারা UAPA, NS-এর মতো কঠোর আইনের বিরুদ্ধে গলা ফাটায়। কিন্তু এই জঙ্গিরা যখন দেশের সাধারণ মানুষকে মারার ষড়যন্ত্র করে তখন তারা চুপ থাকে। এই ভণ্ডামি আর কতদিন চলবে? আসুন এবার আসল কথায় আসি। এই যে ডক্টর আদিল, ডক্টর মুজাম্মিল, এদেরকে তো ধরা হলো, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এরা এই নেটওয়ার্কের আসল মাথা নয়। এরা হলো মাঝখানের সারি। এদের উপরেও কেউ বসে আছে। যখন জম্মু কাশ্মীরের মতো সংবেদনশীল জায়গা থেকে আসা কোনো ডাক্তার ফরিদাবাদের মতো জায়গায় একটা রেন্টাল অ্যাকোমোডেশন পায়, যখন সে সরকারি চাকরি পায়, যখন সে নিশ্চিন্তে তার কাজ চালাতে পারে, তখন এটা বুঝতে হবে যে তার পেছনে কোনো বড় মদতদাতা আছে। সেই মদতদাতা কে? আমি বাজি রেখে বলতে পারি সে হলো কোনো বড় পলিটিশিয়ান, কোনো বড় ব্যুরোক্রেট, এমন লোক যার কাছে ক্ষমতা আছে, যে সিস্টেমকে ভেতর থেকে চেনে এবং সিস্টেমের দুর্বলতাকে ব্যবহার করতে জানে। এই যে 8 জন 18 জন ধরা পড়ল, এদের ফোনের কন্ট্যাক্ট লিস্ট চেক করা হোক, এদের ল্যাপটপ, এদের চ্যাট হিস্ট্রি, আমি নিশ্চিত
এমন এমন নাম বেরিয়ে আসবে যে বড় বড় লোকেরা কেঁপে যাবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই সেই বড় নামগুলোকে ধরতে প্রস্তুত, নাকি আমরা শুধু সেই ছোট মাছগুলোকে ধরেই সন্তুষ্ট থাকব? মনে রাখবেন, বাইরের শত্রু মানে পাকিস্তান, সে তো আমাদের ক্ষতি করার চেষ্টা করবেই, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর হলো ভেতরের শত্রু, সেই ঘরের ভেতরের বিভীষণ, যে আমাদের সিস্টেমে বসে আমাদের ট্যাক্সের টাকায় মাইনে নিয়ে আমাদেরই দেশ ভাঙার স্বপ্ন দেখে। যতক্ষণ না আমরা এই পলিটিক্যাল টেরর নেক্সাসকে ভাঙতে পারছি, ততক্ষণ এই লড়াই জেতা অসম্ভব। এই পুরো ঘটনায় একটা জিনিস খুব পরিষ্কার, ভারতের একটা দুর্বলতম দিক হলো এর ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে রাজ্যগুলির মধ্যে সমন্বয়ের অভাব এবং কিছু রাজ্যের ইচ্ছাকৃত উদাসীনতা। ভাবুন, যদি একটা রাজ্যের পুলিশ দুর্নীতিগ্রস্ত হয়, যদি একটা রাজ্যের প্রশাসন ভোট ব্যাংক পলিটিক্সের জন্য চোখ বন্ধ করে রাখে, তাহলে তার ফল পুরো দেশকে ভুগতে হয়। পশ্চিমবঙ্গের কথাই ধরুন, যখন আমরা সবাই খবর পাই যে সেখানে পুকুর থেকে আধার কার্ড, প্যান কার্ড উদ্ধার হচ্ছে, তখন সেটাকে শুধু একটা রাজ্যের স্থানীয় সমস্যা ভাবলে ভুল হবে। এই ভুয়ো পরিচয়পত্রগুলো কারা ব্যবহার করছে? এই ডকুমেন্টগুলো ব্যবহার করেই তো রোহিঙ্গারা, বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতের নাগরিক হয়ে যাচ্ছে। আর এই লোকেরাই যখন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, তখন তাদের মধ্যে কে স্লিপার সেল আর কে সাধারণ নাগরিক তা চেনা মুশকিল হয়ে যাচ্ছে। যদি কর্ণাটকের জেলে বসে আইসিস রিক্রুটার ফোন ব্যবহার করতে পারে, যদি পশ্চিমবঙ্গে বসে কেউ সহজে ভুয়ো আধার কার্ড বানাতে পারে, আর যদি জম্মু কাশ্মীরের কট্টরপন্থী ডাক্তার ফরিদাবাদকে ঘাঁটি বানাতে পারে, তাহলে এর অর্থ পরিষ্কার, আপনার একটা রাজ্য দুর্বল মানেই আপনার পুরো দেশের নিরাপত্তা দুর্বল। আপনি সীমান্তে যতই ব্রহ্মোস মোতায়েন করেন না কেন, যদি আপনার ঘরের ভেতরের গেটটা কেউ ভেতর থেকে খুলে দেয়, তাহলে সেই ব্রহ্মোস কোনো কাজে আসবে না। আপনার ইন্টারনাল সিকিউরিটি যদি ফুটো পাত্রের মতো হয়, তাহলে বাইরের শত্রুরা সেই ফুটো দিয়েই ভেতরে ঢুকবে। অনেকেই প্রশ্ন করেন, এই লোকগুলো রেডিক্যালাইজ কি করে হয়? এই ডাক্তাররা যারা এত পড়াশোনা করেছে, তারা কেন এই পথে যায়? কেউ বলে সোশ্যাল মিডিয়া, কেউ বলে টেলিগ্রাম, কেউ বলে দারিদ্র। আমি আপনাদের একটা সহজ প্রশ্ন করি, এই ভিডিওটা আপনারা যারা দেখছেন, আপনারাও তো ইন্টারনেট ব্যবহার করেন, আপনারাও তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ব্যবহার করেন। আপনারা কেন রেডিক্যালাইজ হন না? আমিও তো হই না। কেন আমার বা আপনার মনে হয় না যে চলো কিছু বোমা বারুদ জোগাড় করে দেশের ক্ষতি করি? কারণ আসল সমস্যাটা দারিদ্র বা অশিক্ষা বা ইন্টারনেট নয়, আসল সমস্যাটা হলো আইডিওলজি, একটা বিষাক্ত বিচারধারা। এই ডাক্তাররা গরিব ছিল না, এরা অশিক্ষিতও ছিল না, এরা বিপদগামী যুবকও নয়। এরা জেনে শুনে বুঝে স্বেচ্ছায় এই পথ বেছে নিয়েছে। এদের ব্রেন ওয়াশ করা হয়নি, এদের ব্রেন আগে থেকেই ওয়াশড ছিল। এদের মনে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, এখনকার সংস্কৃতির বিরুদ্ধে এমন একটা ঘৃণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এরা নিজেদের প্রফেশন, নিজেদের জীবন সব কিছু বাজি রাখতে তৈরি। এই আইডিওলজি কোথা থেকে আসছে? এদের পরিবার থেকে, এদের স্কুল কলেজ থেকে, নাকি সেই সব ধর্মীয় স্থান থেকে যেখান থেকে ইমাম এদেরকে সঠিক পথের শিক্ষা দেয়? যতদিন না আমরা এই রেডিক্যালাইজেশনের মূল কারণ অর্থাৎ সেই বিষাক্ত আইডিওলজিকে সরাসরি আক্রমণ করতে পারবো, ততদিন আমরা শুধু গাছের ডালপালাই ছাড়ব, মূল শিকড়টা থেকেই যাবে। এবারে আসুন এই পুরো জিওপলিটিক্যাল চিত্রটাকে একটু বড় ক্যানভাসে দেখি। যা ঘটছে তা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা বড় পরিকল্পনার অংশ। পশ্চিম ফ্রন্ট, পাকিস্তান, সে সরাসরি যুদ্ধ করার ক্ষমতা হারিয়েছে, তাই সে ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটসের স্ট্র্যাটেজি নিয়েছে। সে কাশ্মীরি জঙ্গিদের ফান্ডিং করে, ট্রেনিং দেয় এবং ভারতে পাঠায়। এই যে জম্মু কাশ্মীর মডিউল, এটা তারই অংশ। পূর্ব ফ্রন্ট, এখানে খেলাটা আরও জটিল। আপনারা কি জানেন লস্করি তৈবার টপ কমান্ডার হাসিফ সঈদের ঘনিষ্ঠ সাইফুল্লাহ সইফ এখন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে তার অপারেশন চালাচ্ছে? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যখন কাঁচা বোমা উদ্ধার হয়, যখন চিটাগাং পোর্টে অস্ত্রের চালান ধরা পড়ে, তখন বুঝতে হবে যে পূর্ব দিক থেকেও আমাদের ঘিরে ফেলার চেষ্টা চলছে। এর সাথে যোগ করুন মায়ানমার থেকে আসা রোহিঙ্গা ইস্যু। এই রোহিঙ্গারা প্রথমে বাংলাদেশে এবং তারপর দালালদের হাত ধরে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢুকছে। এদের ব্যবহার করা হচ্ছে
ড্রাগস পাচারের জন্য, অস্ত্র পাচারের জন্য এবং অবশ্যই সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য। অর্থাৎ একদিকে পশ্চিম দিক থেকে কাশ্মীর দিয়ে আর অন্যদিকে পূর্ব দিক দিয়ে পশ্চিমবঙ্গ, আসাম দিয়ে একটা পিনসার মুভমেন্ট বা সাঁড়াশি আক্রমণের ছক কষা হচ্ছে। আর এই দুই ফ্রন্টকে মদত দিচ্ছে কে? আমাদের উত্তরের প্রতিবেশী চীন। আর এই পুরো ছকটাকে সফল করার জন্য তাদের দরকার ভারতের ভেতরের কিছু বিভীষণ। আর সেই বিভীষণের কাজই করছিল এই ডক্টর আদিল, ডক্টর মুজাম্মিলরা। এরা হলো সেই ইন্টারনাল স্লিপার সেলস যারা সঠিক সময়ের অপেক্ষায় ছিল। তাহলে এখন উপায় কি? আমরা কি এভাবেই বসে থাকব? না, সমাধানের পথও আছে এবং সেই পথটা খুব পরিষ্কার। প্রথম, জিরো টলারেন্স এবং ফিয়ার অফ দ্য ল। অপরাধীর কোনো ধর্ম বা প্রফেশন হয় না, সে ডাক্তার হোক বা ইমাম। দেশদ্রোহী মানে দেশদ্রোহী। উত্তরপ্রদেশে আমরা যে মডেল দেখেছি, যখন দেশবিরোধীদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় তখন একটা ভয় তৈরি হয়। এই ভয়টা থাকা খুব জরুরি। এমন ভয় তৈরি করতে হবে যে কেউ এই ধরনের পোস্টার লাগানোর আগে বা বোমা রাখার আগে 100 বার ভাববে। দ্বিতীয়, সিস্টেমের শুদ্ধিকরণ। এই যে জেলের ভেতরে ফোন চলছে, ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছে, এর জন্য দায়ী দুর্নীতিগ্রস্ত পুলিশ, নেতা এবং অফিসারদের চিহ্নিত করতে হবে। এদেরকে শুধু সাসপেন্ড করলে হবে না, এদের চাকরি খেয়ে, এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এদেরকে জেলে পাঠাতে হবে। সিস্টেমের ভেতরের এই পচনকে আগে সারিয়ে তুলতেই হবে। তৃতীয়, পলিটিক্যাল উইল। ভোট ব্যাংক পলিটিক্সের ঊর্ধ্বে উঠতে হবে। দেশের সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ চলবে না। কোনো রাজ্য সরকার যদি জাতীয় নিরাপত্তাকে লঘু করে দেখে, যদি তারা অবৈধ অনুপ্রবেশকারীদের মদত দেয়, তাহলে কেন্দ্রীয় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। চতুর্থ, অ্যাটাক দ্য আইডিওলজি। যেখান থেকে এই কট্টরপন্থী বিচারধারা ছড়ানো হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করতে হবে, সেই ফান্ডিং আটকাতে হবে, তা সে কাতার থেকেই আসুক বা অন্য কোনো দেশ থেকে। আজ যে 3000 কিলো বিস্ফোরক ধরা পড়েছে, এটা একটা বড় সাফল্য। আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি, আমাদের জম্মু কাশ্মীর পুলিশ, হরিয়ানা পুলিশকে ধন্যবাদ জানাতে হবে। কিন্তু এটা একই সাথে একটা ভয়ঙ্কর সতর্কবার্তাও। এই ঘটনা আমাদের দেখিয়ে দিল যে লড়াইটা শুধু সীমান্তে নয়, লড়াইটা আমাদের ঘরের ভেতরেও চলছে। লড়াইটা শুধু বন্দুকের নয়, লড়াইটা আইডিওলজির। এই লড়াইয়ে আপনার, আমাদের সবার ভূমিকা আছে। সজাগ থাকুন। আপনার আশেপাশে কি ঘটছে সেদিকে নজর রাখুন। আপনার আমার দেশটাকে ভেতর থেকে দুর্বল করার একটা গভীর ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রকে আমাদের একসাথেই রুখে দিতে হবে। আজকের এই বিশ্লেষণ আপনার কেমন লাগলো? আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেয়ার করুন যাতে এই সত্যিগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। অদ্ভুত অথচ বাস্তব থেকে আমি সুশোভন। আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।